একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে জার্মানি থেকে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। তাদের সাথে আলাপে যাব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর ইউনূস। এই শীর্ষক দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ বলেছেন, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢাকা থাক, তেমনি বিএনপিও চায় না জামাতে ইসলাম ক্ষমতায় যাক। এমন শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক, চলুন শুরুতেই এরকম কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর ইউনূস। শীর্ষক দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মুহূর্তে তা ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে জানা যায় এটি ছিল গুজব। অপরদিকে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খানের ছবি সংযুক্ত করে তার মন্তব্য দাবিতে, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢাকা থাক, তেমনি বিএনপিও চায় না জামাতে ইসলাম ক্ষমতায় যাক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি ডক্টর সলিমুল্লাহ খানের নামে প্রচার করা হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দিতে দেখা যায়। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের মিছিলের নয়, বরং 2024 সালের জুলাই আন্দোলনের সময়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, নিজের বৃদ্ধা মাকে নির্মম অত্যাচার করছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও তার স্ত্রী, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় পাবনার সাঁথিয়া উপজেলায় বৃদ্ধা মাকে নির্যাতনকারী নজরুল ইসলাম সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি নন, বরং নজরুল ইসলাম একজন কৃষক এবং তিনি রাজনীতির সাথে জড়িত নন বলে স্থানীয় পুলিশ ও সাংবাদিক জানায়। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড, সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়া তদিতি, একাত্তর। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, আলোচনায় যাব এ নিয়ে। আগেই জানিয়েছি আমাদের সাথে জার্মানি থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। চলে যাচ্ছি আলাপে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি একাত্তরে। মারুফ মল্লিকের কাছে আসতে চাই শুরুতেই। আপনি যেহেতু জার্মানিতে আছেন, কাজেই সেখানকার পরিস্থিতির সাথে যদি একটু আমরা তুলনা করি, যে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা যেভাবে গুজব ছড়াতে দেখছি, যেভাবে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে টার্গেট করে গুজব ছড়ায়, উন্নত বিশ্বেও কি এরকমটা দেখা যায়? জি, ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। গুজব বা ফেক নিউজের যে সমস্যাটা, এটা তো সারা বিশ্বেই মোকাবেলা করতে হচ্ছে। এটা শুধু ইউরোপ বা বাংলাদেশ এরকম যে পার্থক্য নাই, যে উন্নত অনুন্নত বিশ্ব এরকম আমাদের এখানেও নানা ধরনের গুজব ফেক নিউজ ছড়ানো হয়। তবে যেটা এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গার যে আপনার এনফোর্সমেন্ট যে প্রসেস বা ওদের যে অনলাইন মিডিয়া লিটারেসি, এইটা আমাদের থেকে অনেক বেশি বা অনেক ভালো, বা এখানে জনগণকে সচেতন করা হয়। যেমন নির্বাচনের আগে, এটা বারবার এই কিছুদিন আগে আমাদের এখানে নির্বাচন হয়ে গেল, তো সেই নির্বাচনের আগে কিন্তু এই ফেক নিউজ বা
গুজব এটা নিয়ে সতর্ক করা হয়েছে, মানুষজনকে সচেতন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার অ্যালার্ট করা হয়েছে যে এরকম যদি গুজব বা ফেক নিউজ কাউকে পাওয়া হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন আমাদের দেশে যে মূল সমস্যাটা হচ্ছে, মুশকিলের বিষয়টা হচ্ছে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পাবলিক স্ফিয়ারে, আমরা যদি মিডিয়া স্টাডিজের ভাষায় যেটা বলা হয় যে পাবলিক স্ফিয়ারে যে গুজব বা ফেক নিউজ যে ছড়ানো হয় এটা কিন্তু নতুন না। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমরা খুব দ্রুত পেয়ে যাই, পৌঁছাতে পারি, আমাদের কাছে মনে হচ্ছে হুট করে বুঝি গুজব বা ফেক নিউজের খুব চর্চা বা প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। বিষয়টা এরকম না। আগেও দেখবেন যে আগে যখন আমাদের দেশে যে পাবলিক স্পেয়ার, বাজার, চায়ের স্টল বা পাবলিক গ্যাদারিংয়ের যে স্পেসগুলো, সেখানেও কিন্তু আগে গুজব ছড়ানো হতো। তো এই গুজবের মোকাবেলারও নিশ্চয়ই নানা ধরনের পদ্ধতি আছে, বা রাজনৈতিক দলগুলো বা সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা বা সোশ্যাল যে ফোর্স আমরা বলি, সামাজিক শক্তি, সেটাকে গণসম্মতি তার পক্ষে দেয় না। আমি যদি এই অপতথ্য গুজবের একটা ভালো উদাহরণ দিতে পারি, আপনাদের খেয়াল আছে 2008-এর নির্বাচনের আগে হুট করে ওই সময় বাংলাদেশে গণমাধ্যমে ছড়ানো হলো সারা দেশে বিএনপির লোকজন নগদ টাকা সহ আটক হচ্ছে, টাকা ছড়াতে গিয়ে আটক হচ্ছে। তো এইবার ঘটনাটা ছিল কোনো প্রার্থীর কাছে 2,000 টাকা পাওয়া গিয়েছে, কারো কাছে 1,000 টাকা পাওয়া গিয়েছে, কারো কাছে 3,000 টাকা পাওয়া গিয়েছে। কিন্তু ওই সময় গণমাধ্যমে ভোটের আগের দিন রাত্রে ম্যাসিভ নিউজ করা হয়েছে, আমি নাম ধরে বলতে পারবো বিভিন্ন চ্যানেলের, যে এরকম নগদ টাকা সহ বিএনপির প্রার্থীকে আটক করা হয়েছে। পরের দিন কি হয়েছে, বিএনপির ভোটাররা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, প্রার্থীরা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, নেতিবাচক একটা প্রপাগান্ডা বা একটা ধারণা তৈরি হয়েছে তাদের মধ্যে, ভোটারদের মধ্যে, এবং সেই নির্বাচনে কিন্তু বিএনপি হেরে যায়। এটি যে একমাত্র কারণ ছিল তা না, আরও নানা কারণ ছিল তাদের অতীতের কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে, কিন্তু এটা একটা শক্তিশালী ভূমিকা রেখেছিল এই ভুয়া বা গুজব ছড়ানোর ক্ষেত্রে। তো সেই জায়গায় আমি বলবো যে আপনি যেই সংবাদ প্রতিবেদনগুলো দেখালেন, যেই এই 3টি বা 2টি প্রতিবেদনের কথা বললেন আপনি, তো সেইখানে বোঝাই যাচ্ছে যে একটা প্রতিবেদনে আওয়ামী লীগের লোকজন বিএনপির সমাবেশ বা মিছিলকে তাদের বলে দাবি করিয়েছে। আবার আরও 2টা যে কয়েকটা প্রতিবেদন দেখলেন সেখানে হচ্ছে ওই যে এখন তো ঢাকায় বা বাংলাদেশে সবচেয়ে বেশি গুজব ছড়াচ্ছে জামাতি ইসলামের যে অনলাইন বট বাহিনী, তারা হচ্ছে গুজবে এখন ফার্স্ট। এরা ধরেন সকালকে বিকালকে রাত বানিয়ে ফেলছে হরদম। তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের মিডিয়া লিটারেসি বাড়াতে হবে। যারাই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ফটো কার্ড, আর সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু এই ধরনের ফেক নিউজের আক্রমণের শিকার হয়েছি, ফেক নিউজ দ্বারা আক্রান্ত সেই হয়েছি। আলাপে নিশ্চয়ই আসবো। আপনার কাছে আসছি আবারও। রিদওয়ানুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন অনেকক্ষণ ধরেই। তার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। আমরা গতকাল আলোচনা করছিলাম ভূমিকম্প নিয়ে। সারা দিন ব্যাপী ভূমিকম্পের ইস্যুতেই নানা ধরনের গুজব দেখা গেছে, এবং গতকাল আমাদের সাথে যিনি ফ্যাক্ট চেকার ছিলেন তিনি বেশ হতাশা জানাচ্ছিলেন যে এমন একটা ইস্যু যেখানে মানুষের হাত নেই, কিছু করার নেই, সেটা নিয়ে এত বেশি গুজব ছড়ানো আসলে হতাশাজনক। রিদওয়ানুল, আজকের পরিস্থিতি কেমন? আজকেও দুইবার ভূমিকম্পের মানে কম্পন অনুভব করেছে মানুষ, তো আজকেও কি সেরকম আছে নাকি অ্যাজ ইউজুয়াল যেমন বিগত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক গুজব, সামাজিক গুজব সেই ধরনের বেশি দেখতে পেয়েছেন আপনারা? আসলে ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে চলে আছে ট্রেন্ডিং এর উপরে, যখন যেটা ট্রেন্ড তখন সেটা দিয়েই মানে একটা সময় চলতে থাকে। তো গতকালকে যে গুজব ছিল বা ভূমিকম্প নিয়ে গতকালকে বেশ আলাপ আলোচনা ছিল। গতকালকে বিভিন্ন মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়েছে। তো ওই গুজবের ধারাবাহিকতাটাই আজকে আছে। আর রাজনীতি বা পলিটিক্যাল যে মিস ইনফরমেশন, এটা তো একটা ধারা। আমরা নির্বাচনকে কেন্দ্র করে বা সামনে নির্বাচন বা বিভিন্ন পলিটিক্যাল সিচুয়েশনের কারণে এই অন্যান্য যেসব যত গুজবই থাকুক, এর সঙ্গে মানে রাজনৈতিক মিস ইনফরমেশনের এটা থাকেই। তো সর্বোপরি যেটা হচ্ছে আপনার গতকালকে যে ধারা ছিল, মানে ভূমিকম্প নিয়ে যে গুজবগুলো ছিল সেগুলো আজকেও আছে। হ্যাঁ, কারণ আমরা যারা ফেসবুকের সঙ্গে কাজ করছি বা মানে মেটার ফেসবুক থার্ড পার্টি পার্টনার হিসেবে কাজ করছি, বা অন্যান্য দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যারাই কাজ করছে, তারা তো আর আপনার জনে জনে গিয়ে মানে বলার সুযোগ পাচ্ছে না বা বলতে পারতেছে না যে এটা মিস ইনফরমেশন, এটা গুজব, ভূমিকম্প নিয়ে গুজবটা ছড়ানো হয়েছে। কিন্তু যে গুজবটা ছড়িয়ে পড়েছে অলরেডি, সেটা কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে। যেমন আজকে বিকেল বেলায় আমার মাই একটি ইউটিউবে ভিডিও দেখতেছিলেন যে ভূমিকম্পের ভিডিও, একটা বিল্ডিং ব্যাপক কাঁপাকাঁপি করতেছে, কিন্তু ওইটা এআই দিয়ে বানানো।
ইউটিউবে দেখতেছিলেন। তো এরকম আসলে হয়, মানে গতকালকের যে গুজবটা সেটা কিন্তু মানে ফেসবুক থেকে নাই বা ইউটিউব থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নাই হয়ে যায়নি, সেটা আছে। এবং এর সঙ্গে সঙ্গে পলিটিক্যাল মিস ইনফরমেশন গুলো তো আছেই। জি, এই আলোচনায় ফিরবো। আমি আপনাদের দুজনকেই অনুরোধ করব আমার সাথে থাকবার জন্য। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর এই ধরনের রিউমারগুলো নিয়ে আছে আরও আলোচনা, আমাদের সাথেই থাকবেন। দর্শক, এই আয়োজনে এবারের সময় একটা বিরতির, একাত্তরের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। মারুফ মল্লিকের কাছে আসবো। একটু জেনে নিতে চাই যে আমরা প্রায়ই এই আলোচনাটা করি যে চিহ্নিত করা সম্ভব কিনা কারা সোশ্যাল মিডিয়াতে এসব গুজব ছড়াচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব কিনা বা কতখানি এতে করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। জার্মানিতে কেমন দেখেন পরিস্থিতি? আইনের প্রয়োগ কি আছে, বা এই যে চিহ্নিত করা যারা অপতথ্য ছড়াচ্ছে, বিশেষ করে ষড়যন্ত্রের অংশ হিসেবে কোনো প্রোপাগান্ডা হিসেবে যারা ছড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করা এবং আইনের আওতায় আনার প্র্যাকটিসটা কি আছে কিনা? এখানে তো অবশ্যই আছে। ধরেন যারা ডেলিভারেটলি কিছু মিথ্যা তথ্য বা অপতথ্য প্রচার করে তাদেরকে তো আইনের আওতায় নেওয়া হয়, ধরেন আটক করা হয় বা মাঝে মাঝে তার যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো সাসপেন্ড করে দেওয়া হয় বা পেনাল্টি, নানা ধরনের ফাইন্যান্সিয়াল পেনাল্টি দেওয়া হয় তাদেরকে। কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, জার্মান বা ইউরোপে মিডিয়া লিটারেসিটা খুব ভালো। এবং আমরা যদি বলি, এটা আমাদের স্বীকার করতেই হবে যে মোরাল পাওয়ারটা বা কারেজটা ওদের অনেক ভালো। ওরা যে একদম গণহারে যে ভুয়া তথ্য বা অপতথ্য বা মিথ্যা তথ্য যে এদের রাজনৈতিক দলগুলা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে ব্যবহার করে বা প্রচার করে, এরকম না। এবং এরপরেও যদি তারা দু একটা করে ফেলে, হয়তো বা তারা পাবলিকলি স্টেটমেন্ট দেয় যে এটা আমাদের ভুল হয়েছে, এটা করা ঠিক হয় নাই, এই জিনিসটা কিন্তু ধরেন আমরা ইউরোপিয়ান রাজনীতিবিদদের মধ্যে তাদের ইন্টারনাল পলিটিক্সের ক্ষেত্রে, অন্তত গ্লোবাল পলিটিক্স ভিন্ন বিষয়, ইন্টারনাল পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে যেটা হয়, আমাদের দেশে ধরেন একদম গণহারে মিথ্যা তথ্য প্রচার করা হয়, অপতথ্য প্রচার করা হয় এবং সেটাকে তারা বিশ্বাসও করে। অদ্ভুত একটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি আমার সম্পর্কে একটা মিথ্যা তথ্য বা তথ্য প্রচার করলেন, আপনার অনুসারীরা সেটাকে বিশ্বাসও করবে এবং গণহারে সেটা প্রচার করবে। আমার নিজের অভিজ্ঞতাই বলি, আমি বাংলাদেশে গিয়েছিলাম সম্প্রতি, এবং সেখানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন দেখতে গিয়েছিলাম। তো সেই জায়গায় রাতের বেলা আমি নির্বাচন কমিশনে গেলাম পর্যবেক্ষক পাস আনতে, কারণ সারাদিন আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। যে আমি নিজেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সেখানেও সাংবাদিকতা করতাম। তাই প্রশ্ন করলাম যে সাবেক শিক্ষার্থী এবং একজন গণমাধ্যম কর্মী হিসাবে কি আমি একটা পর্যবেক্ষক পাস পেতে পারি কিনা। তো নির্বাচন কমিশন সারাদিন আমার সঙ্গে টালবাহানা করছে, দিচ্ছি করে ঘুরিয়েছে। এবং রাতের বেলা যখন আমরা ফিরে আসবো, তখন আমরা গেলাম যে সরাসরি কথা বলে দেখি যে আমাদেরকে একটা নির্বাচনী পর্যবেক্ষক পাস দেওয়া হবে কিনা। তো আমি সেটা নিয়ে যখন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে গেলাম, আমি দেখলাম আমার পিছনে শত শত মানুষ ভিডিও করছে এবং সেটা তুলে তারা ছড়িয়ে দিল যে আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে গিয়েছি, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে গিয়েছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এইরকম ক্যামেরা আছে, শত শত মানুষ, এর সামনে দিয়ে কেউ কি কখনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে যাবে বা কেউ যায়? আর দ্বিতীয়ত তারা হচ্ছে যে, এবং যথারীতি আমি ভাইরাল, মানে মোটামুটি এরপরে আমাকে নানা লোকজন ফোন করছে, যোগাযোগ করছে, তুমি তো ভাইরাল, বিখ্যাত প্রখ্যাত ইউটিউবাররা দেখলাম আমাকে নিয়ে শো করে ফেলতেছে। তো এই যে মিথ্যা তথ্য বা অপতথ্য যেভাবে তৈরি হইলো, একটা ধরেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, তো আমি নিজেই বললাম, তো এইরকম মানুষজন বিশ্বাসও করে। তো এটা তো খুব একটা অদ্ভুত বিষয়। এবং ওই যে আপনি শুরু থেকেই বলছিলেন যেটা, যে লিটারেসির ব্যাপারটা, ইন্টারনেট সহজলভ্য হয়েছে কিন্তু মানুষের মধ্যে সচেতনতার জায়গাটা এখনো সেভাবে উঠে আসেনি। এবং নৈতিকতার জায়গায় যদি আপনার উন্নতি না হয়, আপনি আসলে এটা নিয়েও আসলে বিস্তর আলোচনার জায়গা রয়েছে, নৈতিকতা নিয়ে, কিংবা বিশেষ করে আমরা যখন দেখি কোনো দুর্ঘটনার পর যেভাবে ছড়ায় অপতথ্যগুলো, আমরা মাইলস্টোন ট্র্যাজেডির পরেও এরকম দেখেছি। রিদওয়ানুল ইসলাম, এই ধরনের ঘটনার ক্ষেত্রে, কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তো আসলে কোনো প্রস্তুতি রাখা সম্ভব হয় না। মাইলস্টোনের পর এত অপতথ্য আপনারা ডিটেক্ট করেছেন, সেটা তো আগে থেকে প্রস্তুত থাকা সম্ভব ছিল না, কিংবা ভূমিকম্পের ক্ষেত্রেও সেটা সম্ভব ছিল না। কিন্তু নির্বাচন যে আসছে, সেটা তো আসলে আরও বেশি রিউমার যে ছড়াবে, এটা মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা যারা ফ্যাক্ট চেকিং এর কাজ করেন, আপনাদের কি বাড়তি কোনো প্রস্তুতি রয়েছে?
বাড়তি প্রস্তুতি বলতে ধরেন গুজবের ধরন তো বদলাচ্ছে সময়ে সময়ে। যেমন আমরা এই যে আপনি প্রোগ্রামের শুরুতেই বেশ কিছু ফেক ফটো কার্ডের উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু এখন আর ফেক ফটো কার্ড তো আছেই, পাশাপাশি কিন্তু এখন নতুন নতুন ধরন চলে আসতেছে। যেমন এআই দিয়ে ভিডিও এডিট করা হচ্ছে, বা সম্পূর্ণ একটি এআই দিয়ে বেসলেস ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে। অনেক সময় আপনাদেরই যে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে আপনাদেরই একটা ৭১ টিভির একটি ভিডিও ফুটেজ এডিট করে আওয়ামী লীগের পক্ষের বয়ান প্রচার করা হচ্ছিল, এবং সেখানে আপনাদের যে লোগোটা, যেটা আপনাদের চ্যানেলের বাম পাশে কর্নারে থাকে, তো এটা হচ্ছে লোগোটা এডিট করে ডান পাশের কর্নারে বসানো হলো ভিওর লোগো মুছে দেওয়ার জন্য, জলছা মুছে দেওয়ার জন্য, এবং নানান টেকনিক ব্যবহার করা হচ্ছে। ফলে আমাদেরকেও প্রতিনিয়ত প্রস্তুতি নিতে হচ্ছে যে নতুন নতুন গুজব আসতেছে, এইসব গুজবকে আমরা কিভাবে ট্যাকল করব, সেজন্য হচ্ছে আমাদেরকেও নতুন নতুন কৌশল খুঁজতে হচ্ছে। এবং এই কাজটি যেটি বলছিলাম যে সামনে নির্বাচনকে ঘিরে নিশ্চয়ই এই কাজের চাপও অনেক বাড়বে। শুভকামনা থাকবে, আশা করব যে আপনাদের মাধ্যমে আপনারা যে কাজ করে চলেছেন তার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির অনেকখানি হয়তো হচ্ছে, এবং সামনের দিনগুলোতে আরও হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেবার জন্য, আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম, জার্মানি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক এবং ফ্যাক্ট ওয়াচের ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম। তাদের সাথে আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।